বাংলাদেশের মূল সংকট মিল্টন সমাদদার নয়। যে মিল্টন সমাদদারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই, কি সমান? এই মিল্টন সমাদদার ওল্ড অ্যান্ড চাইল্ড এজ কেয়ার নামে একটি তার প্রতিষ্ঠান রয়েছে, স্বেচ্ছাসেবী তার একটি ফাউন্ডেশন রয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম চালান। তো যাই হোক, তিনি বেশ কিছু অপরাধ করেছেন, এরকম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ব্যবহার করে তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছেন, এই ধরনের তিনি একটি কাজ করেছেন। আমি এটার নিন্দা জানাই এবং এটি তিনি পরিষ্কারভাবে অপরাধ করেছেন। এই অপরাধের তার শাস্তি পেতে হবে, শাস্তি দাবি করছে। একই সাথে তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ যে তিনি তার ওই ফাউন্ডেশনে যাদেরকে আশ্রয় দেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কিডনি ইত্যাদি বিদেশে পাচার করেন, বিক্রি করেন। যদিও এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত আমরা পাই নাই, কোনো তথ্য প্রমাণও পাই নাই। যদি তিনি এই ধরনের কোনো অপরাধ করে থাকেন, আমি তার অবশ্যই শাস্তি দাবি করি, তার শাস্তি চাই। যে মিল্টন সমাদদারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই, কি সমান? আপনার যদি পাল্লাই মাপেন তাহলে আপনি নিজেই জাজমেন্ট দিতে পারবেন। বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে, সমাজের ক্ষতি করেছে, কিন্তু মিল্টন সমাদদারের মাধ্যমে দেশ ও জাতি তথা সমাজের কতটুকু ক্ষতি হয়েছে? ধরে নিলাম তিনি 100 কোটি টাকা দুর্নীতি করেছেন, কিংবা ওখান থেকে লুটপাট করেছেন, অবৈধভাবে তিনি আত্মসাৎ করেছেন, কিন্তু দেশ ও জাতির বৃহত্তরভাবে তিনি ততটা ক্ষতি করেন নাই যতটা ক্ষতি করেছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির। কিন্তু আজকে এই বেনজিরের কুকর্মগুলো আড়াল করতে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই মিল্টন সমাদদারের ইস্যুটি সামনে আনা হয়েছে। কারণ এই বেনজিরের যে অপকর্ম, এগুলো যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায়, জনগণের সামনে উন্মোচিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিট্টি খুলে যাবে, তাদের প্যান্ট খুলে তারা উলঙ্গ হয়ে যাবেন। কারণ তারাও এই বেনজিরের সঙ্গী ছিলেন, বেনজির তাদের নিয়েই অপকর্মগুলো করেছেন। এই জন্যই সরকার হয়তো চাচ্ছে না যে বেনজিরের ইস্যুটি সামনে আসুক। সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদ, এই বেনজির আহমেদের আজকে 1000 কোটি টাকার সম্পদের আমলনামা বেরিয়ে আসছে। হাজার হাজার বিঘা সম্পদ জমি দখল করে রিসোর্ট বানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছেন, এগুলোর রিপোর্ট বেরিয়ে আসছে। অথচ এই বেনজির সাহেব পুলিশের দায়িত্ব পালনকালে কি পরিমাণ প্রোটোকল ভোগ করেছেন, মানে কয়েকটা মন্ত্রী মিনিস্টারের সমান প্রোটোকল ভোগ করেছেন। তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে যে তিনি চাকরি জীবনে ফেরেস্তার মতন ছিলেন, 2 পয়সাও ঘুষ খান নাই, দুর্নীতি করেন নাই, তাকে তো রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। আজকে যখন তার আমলনামা বেরিয়ে আসলো, এই আমলনামা বের করলেন বাংলাদেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা। তার 1 সপ্তাহ পরে বেনজির সাহেব ফেসবুকে এসে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করলেন। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই যে বেনজির সাহেব যদি ধোয়া তুলসী পাতা হইতেন, বা যে রিপোর্টটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা যদি মিথ্যা হইতো, তাহলে বেনজির সাহেব ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতেন। কিন্তু তিনি আজ পর্যন্ত মামলা করার দুঃসাহস দেখান নাই। তার মানে এখান থেকে পরিষ্কার যে বেনজির সাহেব এই 1000 কোটি টাকা দুর্নীতি এবং এই যে 1000 বিঘা সম্পদ লুটপাটের যে তথ্যচিত্র বেরিয়ে আসছে, এটার সাথে পুরোপুরি জড়িত এবং তিনি এই অপরাধগুলো করেছেন। তা না হলে তিনি মামলা করতে পারতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ফোকাস, মূল যে সংকট, এই সংকট থেকে জনগণের দৃষ্টি বারবার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ফরিদপুরের ঘটনা আপনারা সবাই দেখেছেন। ফরিদপুরে কি ঘটেছে? দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ওখানকার সনাতন হিন্দু ধর্মের ভাইরা। অভিযোগ তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে। এরপরে যখন তদন্ত করে বেরিয়ে আসলো তারা এই ঘটনার সাথে জড়িত নয়, 2 দিন পরেই পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হলো তারা জড়িত নয়। দেখুন, এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে। যেদিন পুলিশ প্রতিবেদন দেয়, জেলা পুলিশ, সেদিন পুলিশ জানতো যে এই ঘটনার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার জড়িত, কিন্তু তারা রহস্যজনকভাবে সেদিন চেয়ারম্যান মেম্বারের নাম বলে নাই। বরং সেদিন তারা ওই চেয়ারম্যান এবং মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে। আমরা ফরিদপুরের কয়েকজনের সাথে কথা বললাম। কালকে আমাদের গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল ফরিদপুরে গিয়েছেন, ওই পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, আমরা আর্থিক সহায়তাও দিয়েছি। তারা পরিষ্কারভাবে বলছে এই চেয়ারম্যান মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে পুলিশ। তাহলে যেদিন পুলিশ প্রেস ব্রিফিং করে বলে ওই মুসলিম 2 জন যুবক যুক্ত ছিলেন না, তাদের কোনো সত্যতা আমরা পাই নাই, তাহলে সেদিন কেন চেয়ারম্যান মেম্বারের নাম তারা প্রকাশ করে নাই? তার মানে সেদিনই তারা পালিয়ে যেতে সহায়তা করেছে এবং এই ঘটনার সাথে পুলিশও জড়িত, এই ঘটনার সাথে সরকারের সংযোগ রয়েছে।
আজকে পুরো দেশটাকে তারা হিন্দুস্তানের একটা তাবেদারি করদ রাজ্য বানাতে চায়। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় হিন্দুস্তানের আধিপত্য। আমি আপনি মুসলমান, অনেকেই বলে ভাই আজকে বাংলাদেশে এই দেশটা তো কাশ্মীর ফিলিস্তিন হয়ে যাচ্ছে। যারা এই ধরনের বলে আমি তাদের বলি ভাই ফিলিস্তিন কাশ্মীর হওয়ার বাকিটা কি আছে? আমরা এই বাংলাদেশে 2 রাকাত নামাজ পড়বো, এই নামাজের জন্য অনুমতি চাইতে হয়, আমাদের নামাজে বাধা দেয়। আমরা একটা ইফতার মাহফিল করব, এই ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো আমি আপনি স্বাধীন কই? ফিলিস্তিন হওয়া কি কিছু বাকি আছে? কাশ্মীর হওয়ার কিছু বাকি আছে? আপনারাই বলুন। ন্যূনতম আমাদের স্বাধীনতা নেই। নামাজ পড়তে গেলে আজকে নামাজে বাধা দেওয়া হচ্ছে। এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। তো পরিষ্কারভাবে যেটি হচ্ছে, এটি ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশটাকে তাদের একটি রাজ্য তারা বানানোর সর্ব প্রস্তুতি নিয়ে তারা আওয়ামী লীগকে দিয়ে সেই কাজটা করছে। এখন আমাদের রুখে দাঁড়াতে হবে, ইন্ডিয়াকে হটাতে হবে, ইন্ডিয়ান আধিপত্যবাদ এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে। আমাদের মুক্তির পথ একটাই, আমরা বারবার বলেছি, সভা সমাবেশ মিটিং মিছিল একটা কথা বারবার বলি যে ইন্ডিয়াকে হটাতে হবে। বিএনপি এতদিন বুঝতে পারে নাই, কিংবা তারা যে কোনো কারণে নীরব ছিল, চুপ ছিল। আমি আজকেও একটি প্রোগ্রামে বললাম, আমার পাশে বিএনপির 2 বর্ষিয়ান নেতা ছিলেন, সিনিয়র নেতা ছিলেন, তাদের সামনে রেখে বলেছি এতদিন আপনারা চুপ ছিলেন, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল। দেরিতে হলেও আজকে আপনারা বুঝতে পেরে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা স্যালুট জানাই আপনাদের। মনে রাখতে হবে, ইন্ডিয়াকে এদেশের মাটি থেকে হটাতে না পারলে মুক্তি আমাদের কোনোদিন আসবে না। আমাদের মুক্তির পথ একটাই, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, তবে ইনশাআল্লাহ আমরা মুক্তির পথ দেখতে পাবো। আর আপনাদের উদ্দেশ্যে যারা মিডিয়া এবং সাংবাদিক ভাই বন্ধুগণ রয়েছেন, মিল্টন সমাদ্দারের ইস্যুটি নিয়ে আমরা নাড়াচাড়া, হ্যাঁ সে যদি অপরাধ করে থাকে আপনারা বের করে নিয়ে আসেন, তথ্য প্রমাণের আলোকে তাকে হাজির করেন, আমরা তার বিচারের জন্য রাজপথে নামবো। কিন্তু বাংলাদেশের মূল সংকট মিল্টন সমাদ্দার নয়, বাংলাদেশের মূল সংকট ভারত, ইন্ডিয়া এবং ভারতের এই এজেন্ট যারা বাংলাদেশে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। এই জায়গা থেকে আমাদের ফোকাস যাতে দূরে সরে না যায়। বাংলাদেশ ব্যাংক থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে সেখানে সাংবাদিক যারা, জার্নালিস্ট, তাদেরকে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো এই দুটি ঘটনা মানে একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা যেটি আশঙ্কা করেছিলাম যে এই 57 জন কর্মকর্তা একযোগে পদত্যাগ, এটা আসলে গভীর একটি রহস্যের বহিঃপ্রকাশ আমাদের কাছে মনে হয়েছে। যে ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে, প্রচারিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকে ভোল্টে আপনার স্বর্ণ তামা হয়ে গেছে, এরপরে আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে, ইত্যাদি ইত্যাদি, যে আমরা বিভিন্ন সংবাদগুলো পেয়েছি। তো আমাদের কাছে এই আশঙ্কাটি আজকে মানে এটাই প্রতীয়মান হয় যে সত্যিকার অর্থে হয়তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একবারেই তলানিতে, যেটা আগামীতে সামাল দেওয়া বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে একীভূত করার একটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে। কারণ এই ব্যাংকগুলোর ন্যূনতম যে আপনার ফুয়েল, যে আপনার তারল্য, এই তারল্যটি নেই। এই জন্য এই ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে। যাতে এই ব্যাংকগুলো দেউলিয়া না হয় তার জন্য একটা ব্যাংককে আরেকটার সাথে একীভূত করে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা আওয়ামী সরকার করে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা শেষ রক্ষা আওয়ামী লীগ এখানে করতে পারবে না, তারা এখান থেকে শেষ রক্ষা পাবে না। তার ওই ধারাবাহিকতায় 2 দিন পরেই বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের একটা নোটিশ দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোনো জার্নালিস্ট, কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না। চিন্তা করেন, এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান। একটি জনগণের প্রতিষ্ঠানে সাংবাদিকরা অবাধে যেতে পারবে না, তথ্য সংগ্রহ করতে পারবে না, নিউজ করতে পারবে না। তাহলে এটা কি বলবেন? আপনারাই বলুন। যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের যে উলঙ্গ চিত্র, তার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছি। একটি রাষ্ট্রীয় ব্যাংক কখনোই এই সিদ্ধান্ত নিতে পারে না যে তারা সাংবাদিকদের প্রবেশ করতে সেখানে বিধিনিষেধ আরোপ করে।